আজকে ভীষণই একটা সেন্সিটিভ বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ বাঙালির জীবনে স্বামী বিবেকানন্দ একটা অদ্ভুত এমন এক নাম যাকে নিয়ে আজ গোটা ভারত গর্ব করে। গোটা পৃথিবীতেও কম বেশি স্বামী বিবেকানন্দকে মানুষ চেনেন। এই ভারতের গর্ব এমন একটা মুখ যাকে আজ কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে, একটা কণ্ঠ যা শিকাগোর মঞ্চে দাঁড়িয়ে ভারতবর্ষকে নতুন মর্যাদা দিয়েছিল। এই সমস্ত কিছুই মানুষটি তার মৃত্যুর পর পেয়েছিলেন। কিন্তু মানুষটা যখন জীবিত ছিলেন তখন তার সঙ্গে ঠিক কি ঘটেছিল সেটা যদি আপনি একবার জানতে পারেন না, তাহলে বুঝতে পারবেন একজন ভারতীয় হিসেবে বা একজন বাঙালি হিসাবে আপনি কতটা লজ্জা বোধ করবেন। আজ যে বিবেকানন্দকে আপনি বিশ্ব বরেণ্য বলছেন না, সেদিন আপনি আমি মানে আমাদের পূর্বপুরুষরা বিবেকানন্দকে কি ফিরিয়ে দিয়েছিলাম? আসলে সোনাকেও না প্রমাণ করতে হয় নিজেকে ঘষে। আর এই মানুষটা তো সারা জীবন দিয়ে দিয়েছিলেন জনসেবায়, কিন্তু সেই মানুষটা তার কাজের স্বীকৃতি পেয়েছেন তার মৃত্যুর পর। কিন্তু মৃত্যুর আগে যা সয়েছেন, যে অপমান যন্ত্রণা, তা ভাবলে আপনি আঁতকে উঠবেন। হয়তো মনে মনে এটাই বলবেন, বাঙালি বিবেকানন্দকেও ছাড়েননি। শুধু জীবদ্দশায় নয়, মৃত্যুর পরেও। হ্যাঁ, ঠিক শুনছেন, স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার পরও তাঁকে ছিঁড়ে খেয়েছে সমালোচকরা। কুৎসা, বিদ্বেষ, হিংসা আর চরিত্র হননের নোংরা রাজনীতি। এমনকি একটা কাগজ তার মৃত্যুর পর লিখেছিল, দ্য মিট ইটিং মঙ্ক অফ বেলুর মঠ ইজ ডেড। ভাবুন একবার, যে মানুষটা ভারতীয় আত্মাকে বিশ্ব মঞ্চে পৌঁছে দিয়েছিলেন, যিনি ধর্ম, মানবতা, জাতীয়তাবোধ, আত্মবিশ্বাস সবকিছুকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, তার মৃত্যুতে একাংশের প্রথম প্রতিক্রিয়া কি? মাংস খাওয়া স্বামীজি, মাংস খাওয়া সন্ন্যাসী মারা গিয়েছে। এত ঘৃণা, এত বিদ্বেষ কেন? আজকের আইএম বোসের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে শিকাগো থেকে দক্ষিণেশ্বর, কাশী থেকে কলকাতা, ব্রাহ্ম সমাজ থেকে রাজনৈতিক দল, দেশি বিদেশি সংবাদপত্র থেকে ব্যক্তিগত সম্পর্ক, সব জায়গায় বিবেকানন্দকে আক্রমণ করা হয়েছে। আর সেই আক্রমণের ভেতরে লুকিয়েছিল হিংসা, জাতপাতের অহংকার, সংকীর্ণতা, বাঙালির আত্মঘাতী ঈর্ষা আর একজন সাধারণ মানুষকে নিজের মাপে ছোট করে ফেলার মরিয়া চেষ্টা। স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে প্রথম বড় আকারের আক্রমণ শুরু হয়েছিল শিকাগো ধর্ম মহাসভার পর। কারণ শিকাগোয় যা ঘটেছিল তা শুধু সাফল্য নয়, একটা বিস্ফোরণ। একজন অচেনা ভারতীয় সন্ন্যাসী গেরুয়া পোশাকে পশ্চিমের সভ্যতার কেন্দ্রে দাঁড়িয়ে এমনভাবে কথা বললেন যে আমেরিকা তাকে মাথায় তুলে নিল। হল ভরে গেল, মানুষ মুগ্ধ, সংবাদপত্র উত্তেজিত। শিকাগোর মঞ্চে তিনি শুধু বক্তৃতা দেননি, ভারতের আত্মসম্মানকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। কিন্তু সবাই কি সেটা নিতে পেরেছিল? না না না, আজও পারে না, সেদিনও পারেননি। বিবেকানন্দর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছিল। সবাই হাততালি দেয়নি, কেউ কেউ ভেতরে ভেতরে জ্বলে গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম নাম হচ্ছে প্রতাপচন্দ্র মজুমদার। ব্রাহ্ম সমাজের এই বিশিষ্ট নেতা শ্রীরামকৃষ্ণের ভক্ত ছিলেন। নরেন্দ্রনাথকে ছাত্র জীবন থেকেই তিনি চিনতেন, কিন্তু তিনি কল্পনাও করেননি যে সেই নরেন একদিন শিকাগোয় এমন ঝড় তুলবে যে জনপ্রিয়তা তিনি নিজে পাননি, সেই জনপ্রিয়তা বিবেকানন্দের হাতে চলে যাওয়া, এটা তিনি মেনে নিতে পারেননি। স্বামীজি নিজেই চিঠিতে লিখেছিলেন, সেবার ছিল মজুমদারের পালা, এবার আমার, আমি কি করতে পারি? এই একটা বাক্যেই যেন সবটা ধরা আছে। সমস্যা ছিল না ধর্মে, সমস্যা ছিল না মতাদর্শে, সমস্যা ছিল কে আলোয় থাকবে, লাইমলাইট। তারপর শুরু হলো কুৎসা। শুধু স্বামীজিকে নয়, তার মাকেও ছাড়া হয়নি। মিথ্যে রটনা, অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ সব চলল, কিন্তু বেশি দিন তা টেকেনি। কারণ যারা বিবেকানন্দের কাছে গিয়েছিলেন, তাকে কাছ থেকে দেখেছিলেন, তারা বুঝেছিলেন এই মানুষটার বিরুদ্ধে যা বলা হচ্ছে তার বেশিরভাগটাই মিথ্যে, বিদ্বেষ আর হিংসা থেকে ছড়ানো নোংরা অপপ্রচার। পরিব্রাজক নরেন্দ্রনাথ যাকে গভীর শ্রদ্ধা করতেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন প্রমোদা দাস মিত্র। কাশীর এই বেদান্ত পণ্ডিত স্বামীজিকে অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিদেশ থেকে ফিরে আসার পর এই প্রমোদা দাস মিত্র স্বামীজির প্রতি বিরূপ হয়ে উঠেছিলেন। অভিযোগ কি ছিল? স্বামীজি শাস্ত্রের ভুল ব্যাখ্যা দিচ্ছেন।
কালা পানি পার হয়ে কি কি অভক্ষ কুখাদ্য খেয়েছে কে জানে। তিনি নাকি নিজেই সন্ন্যাস নিয়েছেন, উপরন্তু তিনি কায়স্থের ছেলে, তার সন্ন্যাসের অধিকার নেই। ভাবুন, যাকে আপনি শ্রদ্ধা করেন, যাকে প্রায় পথপ্রদর্শক মানেন, সেই মানুষটাই যদি একদিন আপনাকে বলে যে তোমার সন্ন্যাসের অধিকার নেই, তাহলে কেমন লাগে? স্বামীজি এই আঘাতে ভীষণ কষ্ট পেয়েছিলেন। এক ধরনের তীব্র হতাশা নিয়ে তিনি চিঠিতে লিখেছিলেন, মুখে সবাই বলে সবাই ব্রহ্মের প্রকাশ, কিন্তু মনে মনে তারা সব মানুষকে মেনে নিতে পারে না। এই কথার মধ্যে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে জানেন? আমরা বেদান্তের কথা বলি, সর্বজনীনতার কথা বলি, কিন্তু বাস্তবে আমরা মানুষকে মাপি জাত দিয়ে, খাদ্য দিয়ে, জন্ম দিয়ে, সামাজিক পরিচয় দিয়ে। আর বিবেকানন্দের অপরাধ কি ছিল? তিনি সেই ভণ্ডামিকে সরাসরি আঙুল তুলে দেখিয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বর এটা শুধু একটা নাম নয়, মন্দিরেরও নাম নয়, এটা বিবেকানন্দের জীবনের এক মহা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে শ্রী রামকৃষ্ণ তাকে গড়ে তুলেছিলেন, এখানেই নরেনের ভেতরে তৈরি হয়েছিল সে আগুন যা পরে বিশ্বকে আলো দেখাবে। বিদেশ থেকে ফিরে ঠাকুরের তিথি বুঝে স্বামীজি দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, একটু থাকলেন, তারপর চলে এলেন। সাধারণ একটা ভক্তের মতো গিয়েছিলেন, কিন্তু তারপর যা হলো তা অপমানের ইতিহাস লেখা থাকার মতন। মথুরবাবুর পরিবারের ত্রৈলোক্যনাথ বিশ্বাস স্টেটসম্যানে বিজ্ঞাপন দিয়ে জানালেন, আমরা তাকে আমন্ত্রণ জানাইনি, তিনি নিজেই এসেছিলেন, নিজেই চলে গিয়েছেন। অর্থাৎ কি বোঝানো হলো? যেন তিনি অনধিকার চর্চা করেছেন, যেন তার সেখানে যাওয়াই বেমানান। এরপর এমন পরিস্থিতি তৈরি হলো যে স্বামী বিবেকানন্দের দক্ষিণেশ্বরে প্রবেশই বন্ধ হয়ে গেল। ঠাকুরের জন্মোৎসবও আর সেখানে পালিত হতো না, অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। কল্পনা করুন সেই অপমান। যে মানুষটার জীবন গঠনের এক কেন্দ্র দক্ষিণেশ্বর, যিনি রামকৃষ্ণের উত্তরাধিকার বহন করছেন, তাকেই সেই পরিসর থেকে দূরে ফেলে দেয়া হলো। আজ দক্ষিণেশ্বরে তার মূর্তি বসেছে, কিন্তু সেটাও যেন একটা দেরিতে করা পাপস্খলন। কারণ ইতিহাস জানে তাকে সেখানে সম্মান দেয়া হয়নি, তাকে সেখানে অপমান করা হয়েছিল। একদল মানুষ সারাক্ষণ বোঝাতে চাইতো স্বামী বিবেকানন্দ নাকি বিদেশে গিয়েছেন বিলাসিতা করতে, নাম করতে, আরামে থাকতে। কিন্তু তিনি 1895 সালে হরিদাস বিহারী দাস দেশাইকে লিখেছেন, আমি এখানে মজা বা ফুর্তি করতে আসিনি, এসেছি ভারতবর্ষের কথা প্রচার করতে। এই একটা বাক্যই যথেষ্ট। লোকটা নিজের শরীর শেষ করে অসুস্থতা নিয়ে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন কার জন্য? ভারতের কথা বলার জন্য, ভারতীয় দর্শনের কথা বলার জন্য, ভারতীয় মানুষের মর্যাদার কথা বলার জন্য। কিন্তু এদেশে কি প্রশ্ন করা হচ্ছে? ওই দেশে এতদিন ছিলেন, কি খেতেন? মাংস খেতেন? কালাপানি পেরিয়ে কি করলেন? অর্থাৎ তার কাজ নয়, তার বার্তা নয়, তার সংগ্রাম নয়, মানুষের আগ্রহ তার থালায় কি ছিল সেটা নিয়ে। স্বামীজির বিরুদ্ধে সমালোচনার একটা বড় কারণ ছিল জাতপাত। তিনি নিজেই রসিকতা করে লিখেছিলেন, বিশেষত কায়স্থকুলে পয়দা হওয়ায় আমি এখন চোরদায়ে ধরা পড়েছি। তিনি ব্রাহ্মণ নন, কায়স্থের ছেলে সন্ন্যাসী হবে, শাস্ত্র বলবে, দেশের প্রতিনিধিত্ব করবে, বিদেশে গিয়ে হিন্দু ধর্মের মুখ হয়ে দাঁড়াবে। এটা অনেকে সহ্য করতে পারেননি। এমনকি বেলুর মঠে তিনি স্নান করতে যাচ্ছেন আর ব্রাহ্মণরা কটাক্ষ করছেন। এই ঘটনাগুলো শুধু ব্যক্তিগত অপমান নয়, এগুলো দেখিয়ে দেয় বিবেকানন্দ যে ভারতকে বদলাতে চেয়েছিলেন, সেই ভারত তখনও ভেতরে ভেতরে কতটা পচে ছিল। কেন এত আক্রমণ? কেন এত বিদ্বেষ? কেন এত মানুষ তাকে টেনে নামাতে চাইতো? এই প্রশ্নের একটা নির্মম উত্তর আছে। আমরা বাঙালি, আর বাঙালি অনেক সময় অন্যের সাফল্য সহ্য করতে পারে না। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু ইতিহাসের দিকে তাকান। যে মানুষটা নিজের প্রতিভা, শ্রম, আত্মশক্তি আর বুদ্ধির জোরে উঠে দাঁড়ায়, আমরা তাকে আগে সন্দেহ করি, তারপর কুৎসা করি, তারপর অপমান করি, তারপর যখন বিশ্ব তাকে স্বীকৃতি দেয় তখন অনিচ্ছায় মেনে নিই। বিবেকানন্দের ক্ষেত্রেও তাই হয়েছিল। শিকাগো তাকে মাথায় তুলেছিল। পশ্চিমা সংবাদপত্র লিখেছে তিনি মানব শক্তির এক মহিমাময় রূপ, কেউ তাকে বলছে আওয়ার ম্যান। একজন আমেরিকান সাহিত্যিক লিখছেন, Columbus discovered the soil of America and Vivekananda discovered its soul. এত বড় সম্মান, এত বিরাট গ্রহণযোগ্যতা, কিন্তু বাংলার একাংশের চোখে তিনি শুধু সন্দেহের পাত্র, সমালোচনার পাত্র, বিদ্রূপের লক্ষ্য। কারণ এই সাফল্যটা তাদের পক্ষে হজম করা কঠিন ছিল।
স্বামীজি বলেছিলেন, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি। এবার শুনুন এই একটা লাইন নিয়ে কি কাণ্ড করা হয়েছিল। পরবর্তী সময় একটা রাজনৈতিক দল তাকে গুড়গুড়ে বলতে শুরু করলো। তাদের বক্তব্য, স্বামীজি নাকি আমেরিকান বুর্জুয়াদের সমর্থক। কিন্তু প্রশ্ন হলো, তারা কি গোটা প্রসঙ্গ পড়েছিল? তারা কি বুঝেছিল কোন অর্থে তিনি এই কথা বলছেন? না, স্বামীজি ইয়াঙ্কিদের ভালোবাসি বলেছিলেন কারণ তিনি দেখেছিলেন আমেরিকানদের মধ্যে নতুন জিনিস গ্রহণ করার একটা অসাধারণ মানসিকতা আছে, একটা ওপেননেস আছে। তিনি সেই মানসিকতার প্রশংসা করেছিলেন। তিনি আমেরিকার সব কিছু দাসত্ব করেননি, বরং যেখানে সমালোচনা করার সেখানেও তীব্র সমালোচনা করেছেন। আসলে সমস্যা হলো আমরা কনটেক্সট পড়ি না। একটা লাইন তুলে নিই, তারপর তাকে নিজের রাজনৈতিক সুবিধে মতন ব্যবহার করি, তারপর বলি বিবেকানন্দ তো কন্ট্রাডিক্টরি। আসলে কন্ট্রাডিক্টরি ছিলেন না বিবেকানন্দ। আমরাই অলস পাঠক, আমরাই অর্ধশিক্ষিত পাঠক, আমরাই প্রসঙ্গ কেটে মানুষকে বিচার করতে ভালোবাসি। অনেকেই হয়তো জানেন যে বিবেকানন্দ শুধু নিজের দেশেই অপমানিত হয়েছিলেন, আক্রমণের শিকার হয়েছিলেন, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। বিদেশেও তাকে রেহাই দেওয়া হয়নি। দ্বিতীয়বার বিদেশে যাওয়ার সময় ইংল্যান্ডে অনেক প্রশ্ন উঠেছিল। কেউ বলেছিল প্রফেটের কখনো ডায়াবেটিস হয় না। এটা কি ধরনের আক্রমণ? একজন মানুষের অসুস্থতাকে টেনে এনে তার আধ্যাত্মিক মর্যাদাকে খাটো করার চেষ্টা। অর্থাৎ যদি তুমি মহান হও তবে তুমি অসুস্থ হবে না, এমন অবৈজ্ঞানিক শিশুসুলভ নিষ্ঠুর যুক্তিও তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আবার কেউ লিখছে স্বামীজির সভায় যে হাততালি পড়ে সেটা নাকি পুরুষদের নয়, চুড়ি পরা হাতের হাততালি। এদেশের একটা কাগজ তো আরও নিচে নেমে লিখেছিল, তিনি বিবেকানন্দ নন, বিবিকানন্দ। বিবিকা আনন্দ, এটা শুধু কটাক্ষ নয়, এটা পুরুষত্ব নিয়ে বিদ্রূপ, চরিত্র হনন, ব্যক্তিত্বকে ভাঙার চেষ্টা। অর্থাৎ তাকে ছোট করতে হলে তাকে নারী সঙ্গ, নারী প্রশংসা, নারী সম্পর্ক এসবের সঙ্গে জুড়ে দাও। কারণ সমাজ জানে চরিত্রে কাদা ছুড়লে মানুষ খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। বেলুর মঠে যখন ইউরোপীয় আমেরিকান ভক্তরা আসতেন, থাকতেন, শিখতেন, তখনই শুরু হয়েছিল আরেক দফা কুৎসা, বিশেষ করে বিদেশি মহিলাদের সঙ্গে স্বামীজির সম্পর্ক নিয়ে। যেন একজন সন্ন্যাসীর সঙ্গে একজন শিক্ষিতা নারী, একজন শিষ্যা, একজন সহযোদ্ধা, একজন সহকর্মীর কোনো সম্পর্কই হতে পারে না। অবশ্যই সেখানে অবৈধতা খুঁজে বের করতে হবে। নিবেদিতা, যিনি নিজের জীবন ভারতকে দিয়েছিলেন, রোগ, শোক, দারিদ্র্য, প্রতিকূলতা, জলবায়ু সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করেছিলেন, মেয়েদের জন্য স্কুল গড়েছেন, তাকেও রেহাই দেয়নি সমালোচকরা। তারা বলেছিল স্বামীজির সঙ্গে তার নাকি অবৈধ সম্পর্ক ছিল। এই অভিযোগগুলো আসলে কি প্রমাণ করে জানেন? প্রথমত অভিযোগকারীদের মানসিকতা, দ্বিতীয়ত আমাদের সামাজিক অসুস্থতা। আমরা নারী পুরুষের মধ্যে শ্রদ্ধা, আদর্শ, শিক্ষা, আধ্যাত্মিকতা, কর্মবন্ধন এসব কল্পনাই করতে পারি না। আমরা ভাবি যেখানে নারী আছে সেখানে নিশ্চয়ই গোপন সম্পর্ক আছে। এটাই বাঙালির এক অংশের মনের অন্ধকার। স্বামীজির জীবনে এমন অনেক মানুষ ছিলেন যারা একসময় তার খুব কাছে এসেছিলেন, পরে সমালোচক হয়েছেন। মারি লুই, যিনি পরে স্বামী অভয়ানন্দ নামে পরিচিত হন, তিনিও স্বামীজির সমালোচনা শুরু করেছিলেন। আবার হেনরিয়েটা মুলার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু তিনিও পরে ইংল্যান্ডে গিয়ে সমালোচনা শুরু করেন। কেন? কারণ অনেকেই ভেবেছিলেন স্বামীজিকে তারা নিজেদের করে রাখবেন, তাকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু বিবেকানন্দ কারো ব্যক্তিগত সম্পত্তি ছিলেন না, তিনি কারো খাঁচার পাখিও ছিলেন না। তিনি নিজের মতন চলতেন, নিজের মতন ভাবতেন, নিজের মতন সিদ্ধান্ত নিতেন। আর পৃথিবীর সবচেয়ে বড় অসুখ যেগুলো ছিল, একটা হলো যাকে তুমি ভালোবাসো, নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও, তার সে যদি নিয়ন্ত্রণে না আসে তাকে আক্রমণ করো। স্বামীজি চেয়েছিলেন সরলা দেবী চৌধুরানীকে দ্বিতীয়বার বিদেশ নিয়ে যেতে, কারণ তিনি চেয়েছিলেন পশ্চিমকে দেখাতে ভারতের নারীরা কত শক্তিশালী, কতটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ। প্রথমে সরলা দেবী আশা নামে একটি লেখা লিখেছিলেন, সেখানে তিনি স্বামীজির প্রশংসা করলেন, কিন্তু তারপর শর্ত জুড়ে দিলেন রামকৃষ্ণের পুজো বন্ধ করতে হবে, তাহলেই সমর্থন। এখানেই সংঘর্ষ। স্বামীজির জবাবে এমন একটা চিঠি লিখলেন যা আজও পড়লে বিদ্যুৎ চমকের মতন লাগে। তিনি মূলত বলেছিলেন, দেশের উন্নতির জন্য প্রয়োজন হলে আমরা যে কোনো কাজ করতে প্রস্তুত, কিন্তু পূজা বন্ধ করলেই যদি আপনারা সমাজ সেবায় নামেন, না হলে না নামেন, তাহলে কাচের ঘরেই থাকুন, বাইরে আসার দরকার নেই। এই উত্তর সরলা দেবীকে ভীষণভাবে আহত করল। তিনি লিখলেন নিরাশা, সেখানেও এমন মন্তব্য করলেন,
বেলুড় মঠের চূড়াগুলো ভেঙে পড়লেও দেশের কোনো ক্ষতি হবে না। এটা ছিল ক্ষোভ, আহত, অহং প্রতিক্রিয়া। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরে সরলা দেবী নিজে মত পরিবর্তন করেছিলেন, নিজের লেখায় স্বীকার করেছিলেন যারা এত সমালোচনা করেছিলেন সেই বিবেকানন্দ তার জন্য বিদেশ থেকে খাবার দাবার এনেছেন, নিজে রান্না করে খাইয়েছেন। তিনি যখন মায়াবতীতে গিয়ে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের জীবন কাছ থেকে দেখলেন চালঝাড়া থেকে অতিথি সামলানো, গীতাপাঠ থেকে নিত্যকর্ম সব আছে, কিন্তু নেই সংসারী স্বার্থপরতা, আছে শুধু কর্তব্য। এই অভিজ্ঞতা তার চোখ খুলে দিয়েছিল। রামকৃষ্ণ মিশনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে যায়। এখানে একটা বড় শিক্ষা আছে। দূর থেকে বিচার করা সহজ, কিন্তু কাছ থেকে দেখলে অনেক ভুল ভেঙে যায়। স্বামী বিবেকানন্দকে ছোট করতে গিয়ে আমরা আসলে কাকে ছোট করেছি জানেন? নিজেদের। আমরা তাকে বলেছি মাংস খেকো, আমরা তাকে বলেছি ভণ্ড, আমরা তার সন্ন্যাস নিয়ে প্রশ্ন তুলেছি, তার জাত নিয়ে প্রশ্ন তুলেছি, তার খাদ্য নিয়ে প্রশ্ন তুলেছি, তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন তুলেছি, তার অসুস্থতা নিয়ে বিদ্রুপ করেছি, তার নারী সম্পর্ক নিয়ে কাঁদা ছুঁড়েছি, তার বক্তৃতার জনপ্রিয়তা পর্যন্ত খাটো করার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? ইতিহাস কাকে মনে রাখলো? সমালোচকদের, কুৎসাকারীদের, অপবাদদাতাদের? না, ইতিহাস মনে রেখেছে বিবেকানন্দকে। যারা তাকে আক্রমণ করেছিল তাদের অধিকাংশের নাম আজ ইতিহাসে টিকে আছে শুধু এই পরিচয় যে তারা বিবেকানন্দের সমালোচক ছিল। এই যে ঈর্ষা, এই যে মানুষকে টেনে নামানোর নেশা, এটা শুধু বিবেকানন্দর ক্ষেত্রে নয়। বিদ্যাসাগরকে আমরা শান্তিতে থাকতে দিইনি, রবীন্দ্রনাথকে কল্পনাতীত আক্রমণ করেছি, নোবেল পাওয়ার পর তাকে বিদ্রুপ করা হয়েছে। বিদ্যাসাগর আড়ালে চলে গিয়েছিলেন মানুষের অকৃতজ্ঞতা আর কুৎসায় ক্লান্ত হয়ে। অর্থাৎ সমস্যা কিন্তু একজন মানুষ নয়, সমস্যা একটা সামাজিক মানসিকতা। একবার ভেবে দেখুন তো, কেন তাকে এত আক্রমণ করা হয়েছে? কারণ তিনি শুধু সন্ন্যাসী ছিলেন না, তিনি শুধু বক্তা ছিলেন না, তিনি শুধু দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন একটা হুমকি। কার জন্য? ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের জন্য, জাতপাতের অহংকারে ভরা সমাজের জন্য, আত্মতুষ্টি বুদ্ধিজীবীদের জন্য, সুবিধাবাদী নেতাদের জন্য। আর সেই মানসিকতার জন্য যেটা চায় যে সাধারণ মানুষ মাথা নিচু করে বাঁচুক। বিবেকানন্দ বলেছিলেন, নতুন ভারত বেরিয়ে আসুক চাষার কুটির থেকে। তিনি সাধারণ মানুষকে সম্মান দিয়েছিলেন। তিনি বলেছিলেন শক্তির কথা, আত্মমর্যাদার কথা, জেগে ওঠার কথা। তিনি চেয়েছিলেন ধর্ম হোক জীবনের শক্তি, দুর্বলতার অজুহাত নয়। এই মানুষটাকে ভালোবাসা সহজ নয়, কারণ তাকে সত্যি ভালোবাসতে গেলে নিজেকেও বদলাতে হয়। আর আমরা কি করি? নিজেকে বদলাই না, বরং যে বদলে দিতে আসে তাকেই অপমান করি। তাই আজ প্রশ্নটা স্বামী বিবেকানন্দকে নিয়ে নয়, প্রশ্নটা আমাদের নিয়ে। আমরা কি সত্যি তাকে পড়েছি? আমরা কি তার কথা প্রসঙ্গসহ বুঝেছি? আমরা কি তার সংগ্রাম, অপমান, নিঃসঙ্গতা, লাঞ্ছনা এসবের মুখোমুখি দাঁড়িয়েছি? নাকি আজও আমরা সেই পুরনো বাঙালি রোগে আক্রান্ত, যে এগিয়ে যায় তাকে টেনে নামাও? বিবেকানন্দকে থামানো যায়নি, সমালোচনা তাকে শেষ করতে পারেনি, কুৎসা তাকে মুছে দিতে পারেনি, অপমান তাকে ভাঙতে পারেনি। কারণ মানুষটা ব্যক্তি ছিলেন না, একটা শক্তি ছিলেন, একটা জাগরণ ছিলেন, একটা অগ্নিশিখা ছিলেন। আর ইতিহাসের নিয়ম খুবই নির্মম। আগুনকে যারা কাদা ছুঁড়ে নেভাতে চায় তাদের নাম কাদাতেই ডুবে যায়, আগুন রয়ে যায়। স্বামী বিবেকানন্দ রয়ে গিয়েছেন, আর যারা তাকে টেনে নামাতে চেয়েছিলেন তারা ইতিহাসে আজ ফুটনোটে। স্বামী বিবেকানন্দকে বুঝতে হলে শুধু তার বক্তৃতা নয়, তার বিরুদ্ধে ওটা প্রতিটি কুৎসাও পড়তে হবে। কারণ একজন মানুষ কত বড় তা বোঝা যায় অনেক সময় তার ভক্তদের দেখে নয়, তার শত্রুদের দেখে। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করলাম। অপমানিত বিবেকানন্দ আপনাদের কেমন লাগলো? নতুন কোনো তথ্য পেলেন কিনা কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও কেমন লাগছে, আগামী দিনেও চাইছেন কিনা সেটাও লিখতে ভুলবেন না। আর যদি মনে হয় সত্যি চ্যানেলটিকে ভালো লাগছে, আজকে সাবস্ক্রাইব না করে যাবেন না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আর যেতে যেতে বলবো যে আমার এই ধরনের ভিডিও যদি আপনি চান আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে আসবে, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কটা গিয়ে জয়েন করে নিন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর তাছাড়া আরও অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো আপনাদের জন্য অনেক অনেক অজানা তথ্য সামনে নিয়ে আসবে। এখানে শেষ করছি। ভালো থাকবেন। জয় হিন্দ।